হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যে ফিফথ সেমিস্টার হিস্ট্রি অনার্সের CC11 পেপারটি আছে, তো তারই ছোট প্রশ্নের উত্তর আলোচনা করব এবং আমার যে শেষ মুহূর্তে সাজেশান তোমাদের 100% কমন এসেছে বলা যায়, একদম শুধু কমন এসেছিলো তার প্রমাণ আমি দিয়ে দেবো। এবং তোমাদের যে ভিডিওটা দিয়েছিলাম আমি তোমাদের যে শেষ মুহূর্ত সাজেশানে, তার লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও সবকে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের CC11-এর দেখো প্রথম প্রশ্ন, প্রাশিয়ার বিখ্যাত জ্ঞানদীপ্ত স্বৈরাচারীর নাম লেখো। উত্তর হচ্ছে প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফেডারিক হচ্ছে তোমার হচ্ছে প্রাশিয়ার বিখ্যাত জ্ঞানদীপ্ত স্বৈরাচারী একজন। নেক্সট, প্রাক বিপ্লব ফ্রান্সে কৃষকদের উপর ধার্য করা যে কোনো একটি করের নাম লেখো। এটি তোমাদের যে ইয়ারের প্রশ্ন সেখান থেকে এসছে, আমি তোমাদের দিয়েছিলাম। সেটা আমার যে ইয়ারের প্রশ্ন আমরা দেখা শর্ট কোয়েশ্চেন সলভের কার্ভি গ্যাবেলা। রোবোস্পিয়ার কে ছিলেন? পরের প্রশ্ন, রোবোস্পিয়ার কে ছিলেন? জ্যাকোবিন দলের একজন নেতা হচ্ছেন রোবোস্পিয়ার, বা সন্ত্রাসের নায়ক হচ্ছেন রোবোস্পিয়ার। কেমন? তারপর সাকুলত কাদের বলা হতো? তথ্য হচ্ছে ফ্রান্সের ভবঘুরে দরিদ্র মানুষদের বলা হয় সাকুলত। নেক্সট, ভিয়েনার সম্মেলনের 3টি নীতি কী ছিল? তো ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, শক্তি সাম্য নীতি। কেমন? তারপর মেটার্নিক কে ছিলেন? তথ্য হচ্ছে অস্ট্রিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী। এটিও তোমাদের কিন্তু সালের প্রশ্ন থেকে এসছে, ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, ট্রপো সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? 1820 সালে এই ট্রপো সম্মেলন অনুষ্ঠিত হয়, ঠিক আছে? একজন কল্পনাপ্রবণ সমাজতন্ত্রবাদীর নাম লেখো। তথ্য হচ্ছে সাঁ সিমো। এটিও তোমাদের কিন্তু ইয়ারের প্রশ্ন থেকে এসছে। লাডাইট কারা? দেখো তোমাদের এটা অনেকটা বড় প্রশ্ন বলে আমি আলোচনা করছি না, এটিও তোমাদের কিন্তু দিয়েছিলাম তোমাদের। আমার যে ইয়ারের প্রশ্ন আছে তোমাদের কিন্তু এটিও তোমাদের ইয়ারের প্রশ্ন থেকে এসছে। নেক্সট, ফ্রান্সে জুলাই বিপ্লব কোন সালে হয়েছিল? 1830 সালে ফ্রান্সে কিন্তু জুলাই বিপ্লব হয়েছিল। নেক্সট দেখো পরের প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনের একজন নেতার নাম লেখো। দেখো ম্যাৎসনি, ক্যাভুর, ক্যারিবোল্ডি, ঠিক আছে? তোমার লিখলেই হবে যে কোনো একটি। কোন রুশ শাসক ভূমিদাস প্রথার উচ্ছেদ সাধন করেন? যার দ্বিতীয় আলেকজান্ডার। কোন দেশকে ইউরোপের রুগ্ন সন্তান বলা হয়? তুরস্ককে, ঠিক আছে? নেক্সট, 1917 রুশ বিপ্লবের প্রধান রূপকারকে? লেনিন। লাস্ট প্রশ্ন, কার নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল? মুসোলিনির নেতৃত্বে কিন্তু ইতালিতে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল। তো এই ছিল তোমাদের ছোট প্রশ্নের 15টি প্রশ্ন, আমি উত্তর আলোচনা করলাম। কে করা ঠিক করলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে তোমরা শর্ট প্রশ্ন কটা ঠিক করলে। এবার আসলে 5 মার্কসের প্রশ্ন, এবং আমার যে সাজেশন কমন এসেছিলো তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ফ্রান্সের অভিজাতান্ত্রিক বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এটি বলেছিলাম যে শেষ মুহূর্তের প্রস্তুতি তোমার দিয়েছিলাম সাজেশনে, বলেছিলাম খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, ফরাসি সংবিধান সভা কীভাবে ফ্রান্সের চার্জ সংক্রান্ত সমস্যার সমাধান করেছিল, এটি আমি তোমাদের কিন্তু সেই ফুল সাজেশন দিয়েছিলাম, আমি ধরছি না এটা তোমাদের। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো, স্পেনীয় খত একদম বলছিলাম প্রবল ইম্পর্টেন্ট। নেক্সট, 1848 সালে ফেব্রুয়ারির প্রেক্ষাপট, এটি তোমাদের দিয়েছিলাম, কারণ বা প্রেক্ষাপট তোমাদের একই ব্যাপার, বলেছিলাম বিশাল ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। নেক্সট, ইংল্যান্ডে কেন প্রথম বিপ্লব হয়েছিল, এটিও তোমাদের স্টার মার্ক প্রশ্ন হয়ে গেছিলাম, এবং বলেছিলাম পরীক্ষা আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এমস টেলিগ্রাম আমি তোমাদের দিইনি। নেক্সট, স্পেনের গৃহযুদ্ধ কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি তৈরি করেছিল, এটিও আমি তোমাদের দিয়েছিলাম, এটিও এসছে। দেখো লাস্ট দেখো, ন্যাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তির সম্পর্কে টিকা লেখো, বা রুশ জার্মান যে অনাক্রমণ চুক্তি, একই ব্যাপার তোমাদের কিন্তু। এটি তোমাদের বলেছিলাম যে তোমাদের কিন্তু ইয়ারের প্রশ্ন 10 মার্কসে এসেছিলো, কিন্তু এটা 10 মার্কসের সম্ভাবনা অত্যন্ত কম, এলে কিন্তু 5 মার্কসে প্রবল ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তো তোমাদের দেখো তোমাদের কিন্তু এসছে 5 মার্কসে, অর্থাৎ দেখো তোমাদের এই দেখো তোমাদের কমন দেখো ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ফলাফল, দেখো তোমার পরীক্ষা এসছে। তারপর দেখো রুশ জার্মান অনাক্রমণ চুক্তি, দেখো 2 নম্বর প্রশ্নটা এসছে, স্টার মার্ক প্রশ্ন ছিল ইংল্যান্ডে কেন সর্বপ্রথম বিপ্লব হয়, এটিও তোমাদের দেখো পরীক্ষা এসছে। আমার
দেখো শেষ মুহূর্ত সাজেশন দেখো অভিজাত বিদ্রোহের প্রেক্ষাপট বা তাৎপর্য, এটিও তোমার দেখো তোমাদের এটা অর্থাৎ 1 2 3 4 আমার সাজেশনের টপ 4-এর প্রশ্ন চারটেই তোমাদের এসছে। এবং তার সঙ্গে তোমরা দেখো নেক্সট প্রশ্ন 5-এর স্পেনীয় খত, এটিও এসছে। হিটলারের পররাষ্ট্র দেখো তোমাদের কিন্তু 10 মার্কসে এসছে। নেক্সট দেখো তোমাদের যেটা আছে দেখো স্পেনের গৃহযুদ্ধ কীভাবে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি করেছিল, এটিও তোমাদের প্রশ্ন এসছে। অর্থাৎ যারা সাজেশন ফলো করেছো তোমরা কিন্তু 5 মার্কসের অশুদ্ধ তোমরা কমন পেয়েছো শেষ মুহূর্তের সাজেশানে। একদম তোমাদের যে শর্ট করে সাজেশন দিয়েছিলাম, বলেছিলাম প্রবল ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো এসেছে। কেমন পরীক্ষা হলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবার দেখো 10 মার্কসের প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান কতটা তাৎপর্যপূর্ণ ছিল, বলেছিলাম প্রবল ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে, এসেছে। নেক্সট ফ্রান্সের সন্ত্রাসের শাসনের মূল্যায়ন করো, এখানেও তোমার পরীক্ষায় এসছে। নেক্সট ফ্রান্সে আভ্যন্তরীণ সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়নের সাফল্যের মূল্যায়ন করো, এটিও তোমাদের পরীক্ষায় এসছে। তারপর দেখো তুমি কি মনে করো জার্মানি কোনোদিনই ঐক্যবদ্ধ হয়নি, সমগ্র জার্মানি প্রাশিয়া কর্তৃক বিহিত হয়েছিল, তোমাদের বলেছিলাম এটি কিন্তু একদম প্রবল ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসবেই প্রশ্নটি, এটাও তোমার পরীক্ষায় এসছে। নেক্সট দেখো 1929 থেকে 33 সালে মহামন্দার প্রকৃতি কি তুমি কীভাবে ব্যাখ্যা করবে, এটি তোমার পরীক্ষা এসছে। তারপর দেখো 1933 থেকে 1939 সালের মধ্যে হিটলারের যে বৈদেশিক নীতি বা পররাষ্ট্রনীতি, এটিও তোমাদের পরীক্ষায় এসছে। তো 6টার মধ্যে 6টাই তোমাদের কমন দিয়েছি শেষ মুহূর্তের সাজেশানে। বলতে গেলে তোমাদের কিন্তু সব থেকে বেশি কমন তোমাদের কিন্তু দিয়েছি, 6টাই কমন। তার প্রমাণ দেখো তোমরা, তুমি কি মনে করো একদম স্টার মার্ক প্রশ্ন পরীক্ষায় এসছে। 1930-এর মহামন্দা, এটিও তোমাদের পরীক্ষায় এসছে। তারপর দেখো তোমরা দার্শনিকের অবদান অর্থাৎ টপ 3 একদম 1 2 3 তিনটেই এসছে। তার সাথে টপ 4ও দেখো। 4 নম্বর প্রশ্ন নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কার, এটা পরীক্ষা তোমাদের এসছে। বলছে তোমার কি 4 এবং 5 দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষা অবশ্যই আসবে, এসেছে। লাস্ট দেখো সন্ত্রাস রাজত্ব, এইটিও এসছে। অর্থাৎ দেখো আমরা যে টপ 6 তোমাদের প্রশ্ন দিয়েছিলাম তার মধ্যে তোমরা কিন্তু 5টা কমন পেয়েছো শেষ মুহূর্তে সাজেশানে। অর্থাৎ তোমরা কিন্তু অশুদ্ধ কমন পেয়েছো, 100% কমন পেয়েছো সবাই। এবং কেমন পরীক্ষা হলো তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কেমন পরীক্ষা দিলে। CC11 পেপারটা অবশ্যই আমায় কমেন্ট জানিও। আর তোমাদের কিন্তু 6 সেমিস্টারের হিস্ট্রি অনার্স তোমাদের কিন্তু ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। যদি কেউ অফলাইন বা অনলাইন পড়তে চাও, আমি তোমাদের অফলাইনে শিয়ালদার যে সোমনাথ কলেজ এবং বেহালার সাইডে যে শোষণা কলেজ তার কাছেই পড়ে থাকি। এমনকি তোমরা যদি কেউ অনলাইন ক্লাস করতে চাও অনলাইনে তোমরা করতে পারো। আমার কাছে অফলাইন বা অনলাইন আমি তোমাদের দুভাবেই ক্লাস করিয়ে থাকি। অনলাইনে ক্লাস আমি তোমার চেষ্টা করি তোমাকে যাতে অফলাইনের মতো সুন্দরভাবে করানো যায়। চাইলে তোমরা কিন্তু 2টি ডেমো ক্লাসও তোমরা কিন্তু করে দেখতে পারো যে তোমরা ক্লাসে বুঝতে পারছো কি না, ঠিক আছে। আর ডেমো ক্লাস তোমাদের দেওয়া আছে 2খানা ক্লাস, তোমরা কিন্তু ফেব্রুয়ারি থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে। যদি কেউ পড়তে ইচ্ছুক থাকো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো এই ছিল তোমাদের CC11-এর যে প্রশ্নপত্র যে এসেছিলো সেটা নিয়ে আলোচনা করলাম। সে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।